ভিনিসিয়াসের জোড়া গোলে গ্রুপ সেরা হয়ে নকআউটে ব্রাজিল। ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা। মরক্কোর দুর্দান্ত প্রত্যাবর্তন। চীনে বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর। কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির চুক্তি সই। বিকেলে তারেক রহমান লি সিয়াং বৈঠক। শক্তিশালী দুই ভূমিকম্পে ভেনেজুয়েলায় বহু হতাহতের শঙ্কা। কারাকাসে ব্যাপক ভবন ধস। এবছরেই ৭৭,০০০ শিক্ষক নিয়োগ। পরীক্ষা কেন্দ্রে বডি ক্যামেরা নিয়ে ঘুরবে পুলিশ, জানালেন শিক্ষামন্ত্রী। দেশের ৮২ লাখ মানুষ মাদকের সঙ্গে জড়িত। ঢাকাসহ ৩ বিভাগীয় শহরে নিরাময় কেন্দ্র বাড়ানোর সিদ্ধান্ত। এবং মেহেরপুর সীমান্তে ১০ জনকে পুশিন চেষ্টা, ঠেকালো বিজিবি। নওগাঁর শূন্যরেখা থেকে ৯ জনকে সরালো বিএসএফ। আমন্ত্রণ স্টার নিউজে, আমি ফারদিন খান আছি আপনাদের সঙ্গে। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত সংবাদ জানাবো। শুরুতেই ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর সংবাদ। দুই বছর ৮ মাস পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার জুনিয়র। মাঠে নেমেই ইতিহাস গড়েছেন ভিনিসিয়াস জুনিয়র। রোমারিও, রিভালদো আর রোনালদোর পর বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা ৩ ম্যাচে গোল করলেন ভিনি। ঘটনাবহুল ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল, আর তাতেই সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে গেল সেলেসাওরা। কিছু অপেক্ষা শুধু সময়ের হিসেব নয়, কিছু অপেক্ষা বুকের ভেতর জমিয়ে রাখা এক দীর্ঘশ্বাস। ৯৮২ দিন, দীর্ঘ ২৩,৫০০ ঘন্টারও বেশি সময় ধরে সেলেসাওদের যে ১০ নম্বর জার্সিটা এক চরম শূন্যতায় ভুগেছিল, অবশেষে তা পূর্ণতা পেল। চোটের অভিশাপ আর যন্ত্রণার সব আগল ভেঙে চেনা সেই মায়াবী হাসি মুখে সবুজ গালিচায় পা রাখলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ট্র্যাজিক হিরো নেইমার জুনিয়র। গ্যালারিতে তখন উৎসবের আবহ, কিন্তু সেই উৎসবের আড়ালে লুকিয়েছিল এক পরম আবেগ। ম্যাচের শেষ ভাগে যখন সাইডলাইনের পাশে দাঁড়িয়ে চতুর্থ অফিসিয়াল তার নম্বরটা বোর্ডে তুললেন, তখন যেন স্তব্ধ হয়ে গেল পুরো ফুটবল বিশ্ব। প্রায় ৩ বছরের সেই চোটের অন্ধকার গলিপথ পেরিয়ে নেইমার যখন মাঠে নামলেন, তখন শুধু ঢাকার রাত কিংবা ব্রাজিলের রিও ডি জেনিরো নয়, কেঁপে উঠেছিল বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীদের হৃদয়। বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচ খেলা শুরুর আগেই মায়ামি যেন রূপ নিল উৎসবের শহরে। সাম্বার ছন্দে উত্তাল হার্ড রক স্টেডিয়াম চত্বর। গ্রুপ চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে স্কটল্যান্ডের মুখোমুখি সেলেসাওরা। মাঠে নেমেই ইতিহাস গড়লেন রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়র। স্কটিশদের রক্ষণভাগের এক মুহূর্তের অসাবধানতা, বল কেড়ে নিলেন ভিনি। চোখের পলকে গোলরক্ষককে বোকা বানিয়ে বল জড়ালেন জালে। রোমারিও, রিভালদো, রোনালদোর পর সেলেসাওদের হয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা ৩ ম্যাচে গোল করলেন ২৫ বছর বয়সী এই সুপারস্টার। ২২ মিনিটে ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে আবারও জালে বল পাঠান রিয়াল উইঙ্গার। তবে বল নেয়ার সময় স্কটিশ সেন্টার ব্যাক হেনড্রিককে ফাউল করেন তিনি। VAR এর রিভিউয়ে গোল বাতিল করে ফাউলের সিদ্ধান্ত দেন রেফারি। প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে আবারও দৃশ্যপটে ভিনিসিয়াস। ডান দিক থেকে গিমারায়েসের ক্রসে দারুণ হেড করে নিজের দ্বিতীয় গোল করেন ২৫ বছর বয়সী উইঙ্গার। স্কোরলাইন ২-০। ৫১ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ আসে ভিনির সামনে। 1-on-1 পজিশনে গেলেও অগাসগনকে ফাঁকি দিতে পারেননি ভিনি। দারুণ সেভ দিয়ে স্কটিশদের ম্যাচে রাখেন এই গোলরক্ষক। ৯ মিনিট পর আর পারেননি গান। এবারে গিমারায়েসের নিখুঁত পাঁচ থেকে বল পেয়ে স্কটিশদের জালে বল পাঠান ম্যানচেস্টার ইউনাইটেডের ফরওয়ার্ড ম্যাথিউস কুনিয়া। পাল্টা আক্রমণে কিছুটা চাপ প্রয়োগ করলেও অ্যালিসন বেকারের বাধা পার করতে পারেনি শ্যাঙ্কল্যান্ড ম্যাকটোমিনেরা। ম্যাচের ৭৬ মিনিটে ঘটে সেই অপেক্ষার অবসান। কুনিয়াকে তুলে আনচেলত্তি মাঠে নামান নেইমারকে। দীর্ঘ ৯৮২ দিন পর জাতীয় দলের জার্সিতে দেখা যায় সেলেসাও সুপারস্টারকে। বাকিটা সময় আক্রমণ চালিয়ে যায় ব্রাজিল, তবে আর ভাঙতে পারেনি স্কটল্যান্ডের রক্ষণ। ফলে ৩-০ গোলের জয় দিয়ে সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রাখল সেলেসাওরা। তৌহিদুল ইসলাম, স্টার প্লে।
ব্রাজিলের দুর্দান্ত জয়ের দিনে আলোচনায় ভিনির গোল বাতিল। VAR ফাউলের সিদ্ধান্ত দিয়ে গোলটি বাতিল করেন মেক্সিকান রেফারি। সামাজিক মাধ্যমে অনেকেই মেসির সেই প্রথম ম্যাচের ট্যাকেলের সাথে মেলাচ্ছেন এই ট্যাকেলটিকে। বিবিসির কনসালটেন্ট ভিনি ট্যাকেল নিয়ে কি বলছেন, আসলে সেখানে কি ঘটেছে, মামুনুর রশিদ বিশ্লেষণ করেছেন। স্কটল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে 32-তে পা দিয়েছে ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়র জোড়া গোল করেছেন। দীর্ঘদিন পর নেইমার জুনিয়র ব্রাজিলের হয়ে ফিরেছেন মাঠে। এত আনন্দের খবর, এত আনন্দ, এত অর্জনের পরও ব্রাজিল ম্যাচ শেষে সবচেয়ে বেশি আলোচনায় ভিনিসিয়াস জুনিয়রের বাতিল গোলটি। সেই বাতিল গোলে কী হয়েছে সেটি নিয়ে একটু ব্যাখ্যা করতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই আসলে দেখা যাচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়রের সেই ফাউলটিকে ঘিরে বেশ নেতিবাচক মন্তব্যই করছেন ব্রাজিল সমর্থকরা। বিশেষ করে লিওনেল মেসির প্রথম ম্যাচের একটি ফাউলের সাথে মিলিয়ে ফেলছেন ব্রাজিল সমর্থকরা। সেটা একটু ক্লিয়ার করে দিয়ে আজকের ভিনিসিয়াস জুনিয়রের ফাউলের সেই সিদ্ধান্তটি নিয়ে আলোচনা করতে চাই। লিওনেল মেসির সেই ট্যাকেলটিকে ফাউল দেয়া হয়েছিল, সেটি ফাউল দেয়া হয়নি, অনেকে এমন মন্তব্য করছেন। তাদের জ্ঞাতার্থে একটু জানিয়ে দিতে চাই, লিওনেল মেসির সেই ট্যাকেলটিকে ফাউল দেয়া হয়েছিল, সেটি কার্ড পাওয়ার দাবিদার নাকি সেটিতে কার্ড পেতে পারতেন লিওনেল মেসি, সেটা একটা তর্কের বিষয় হতে পারে, সেটা নিয়ে অনেক আলোচনা হতে পারে। তবে লিওনেল মেসির সেই ট্যাকেলটিকে ফাউল দেয়া হয়েছিল। এবং কি আজকে ভিনিসিয়াস জুনিয়র যখন 22 মিনিটে গোল করেছেন সেটিকেও ফাউলের ঘোষণা দেওয়া হয়েছে, যদিও সেটি VAR-এ দেওয়া হয়েছিল। ঘটনাটার সূত্র যদি একটু বলি, স্কটল্যান্ডের ডিফেন্ডার জ্যাক, তিনি বলের ছিলেন, তার পায়ে বল ছিল, তাদের অর্ধেই ছিল, ডি বক্সের মধ্যেই বলটা ছিল। তিনি বলটা নিয়ে সামনের দিকে এগোতে যাচ্ছিলেন। ভিনিসিয়াস জুনিয়র তিনি বলের দখল নেওয়ার চেষ্টা করছিলেন, তিনি বলের সামনে পাটা রাখার চেষ্টা করেছিলেন। স্কটল্যান্ডের ডিফেন্ডার তিনি বলটা মারতে গিয়ে ভিনিসিয়াস জুনিয়রের পায়ে লাগে, হালকা একটা ট্যাকেলের মতো দেখা গিয়েছিল এবং সেখান থেকে ডিফেন্ডার তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান এবং ভিনিসিয়াস জুনিয়র গোল করেন। তিনি উল্লাসও করেন, উদযাপনও করেন, কিন্তু শেষ পর্যন্ত রেফারি VAR দেখেন, VAR দেখে তিনি গোলটি বাতিল করেন, ফাউলের সিদ্ধান্ত দেন। এখানে একটা বিশ্লেষণ আমরা পেয়েছি, সেটা হচ্ছে বিবিসির একজন কনসালটেন্ট তিনি একটা বিশ্লেষণ দাঁড় করিয়েছেন যে অন দ্য বলে ভিনিসিয়াস জুনিয়র তিনি তার মাঠটা দখল করার চেষ্টা করছিলেন, তিনি পিছন থেকে কোনো ট্যাকেল করেননি ওই স্কটল্যান্ডের ডিফেন্ডারকে, তিনি বলের লাইনে যেতে চেয়েছিলেন। স্কটল্যান্ডের যেই ডিফেন্ডার ছিলেন তার পাটা আসলে পিছন থেকে এসে ভিনিসিয়াস জুনিয়রের পায়ে লাগে। এই যে অ্যাঙ্গেলটা, বেশ কয়েকটা অ্যাঙ্গেলে আসলে ক্যামেরার অ্যাঙ্গেলে ভিডিওগুলো VAR-এ রেফারিরা দেখে থাকেন। যে মেক্সিকান রেফারি ছিলেন, বিবিসির সেই কনসালটেন্ট বলছেন এই যে মেক্সিকান রেফারি তিনি আসলে সেই অ্যাঙ্গেলটাতে আসলে হয়তোবা কোনো কারণে দেখেনি, সেই অ্যাঙ্গেলটা তিনি লুক আফটার করে গেছেন, সেই কারণেই তিনি ভুল সিদ্ধান্ত দিয়েছেন। এটা একটা বিবিসির কনসালটেন্টের বক্তব্য, তিনি ম্যাচ চলাকালীন লাইভেই সেটি বলেছেন, বিবিসিতেই বলেছেন। তবে দিন শেষে রেফারি যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তই চূড়ান্ত। ভিনিসিয়াস জুনিয়রের সেই গোলটি বাতিল হয় এবং সেটিকে ফাউলের সিদ্ধান্ত দেয়া হয়। যারা মেসির সেই ট্যাকেলের সাথে ভিনিসিয়াস জুনিয়রের এই ট্যাকেলকে মিলাচ্ছেন সেটা একেবারেই ভুল ধারণা, ভুলভাবে বিশ্লেষণ করা হচ্ছে। অনেকে জেনে করছেন, অনেকে হয়তো বা না জেনেও করছেন। মেসির সেটিকে ফাউল দেওয়া হয়েছিল, মেসির সেই ট্যাকেলকে কার্ড, হলুদ কার্ড বা রেড কার্ড দেওয়া যেত কিনা সেটা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে। এখানে রেফারি 50-50 চান্স ছিল, রেফারির হাতে পুরোটা ছিল, রেফারি VAR-এ দেখেছেন, রেফারি তার মতো করে সিদ্ধান্ত দিয়েছেন। হয়তো আর ব্রাজিল দল সেটির সদুত্তর চাইতে পারেন, তারা কোনো চিঠি দিতে পারেন, তারা রেফারি বরাবর বা যেই FIFA বরাবর তারা কোনো চিঠি দিতে চাইলে, মেল করতে চাইলে সেটা করতে পারেন, তারা হয়তো বা সেটা পরবর্তীতে জানা যাবে। আমরা এখনও পর্যন্ত সেরকম কোনো কিছু পাইনি যে ব্রাজিল দল সেটির বিপক্ষে কোনো আবেদন করেছে। তবে ব্রাজিল দল ছন্দে ফিরেছে, নেইমার তিনি জাতীয় দলের হয়ে ফিরেছেন, ভিনিসিয়াস জুনিয়র জোড়া গোল পেয়েছেন, এই বিশ্বকাপে তার 4টা গোল হয়েছে। মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, এমবাপ্পেদের সাথে তিনি সেরা গোলদাতা হওয়ার রেসে আছেন। সব কিছু মিলে ব্রাজিলের এই জয়টা উপভোগের সময় ব্রাজিল সমর্থকদের। মামুনুর রশিদ, স্টার প্লে, ঢাকা। 981 দিন অপেক্ষার অবসান হলো আনন্দাশ্রুতে। 32 মাস পর রাজা ফিরেছেন তার আপন রাজ্যে। মাঝে কত কষ্ট, যন্ত্রণা, সীমাহীন ত্যাগের গল্প। ব্রাজিলের জার্সিতে প্রত্যাবর্তন সুপারস্টার নেইমার জুনিয়রের।
যোগ করা সময় সহ খেলেছেন মিনিট 20। এ সময় ম্যাজিক্যাল কিছু করতে না পারলেও নেইমারের ফেরাতেই যেন শান্তি সমর্থকদের। ম্যাচ শেষে হাঁটু গেড়ে তার কান্নার দৃশ্য আবেগী করেছে লক্ষ ভক্তদের। নেইমারের কান্না, নেইমারের শোক, কখনো কখনো জয় হার ছাপিয়েও এই ছবিগুলো হয়ে ওঠে বড়। চেনা এই মুহূর্তের জন্য কত অপেক্ষা, অবশেষে যেন বর্ষা এলো, অঝোর ধারায় বইল আনন্দাস্ত্র। ফ্লোরিডা থেকে সান্তোস, রিও ডি জেনেইরো কিংবা 1000 কিলোমিটার দূরের ঢাকা, ভক্তদের তৃষ্ণার্ত চোখের সে কি উন্মুখ অপেক্ষা। কখন আসবেন হ্যামিলনের বাঁশিওয়ালা, তার সুরের জাদুতে মন্ত্রমুগ্ধের মতন এক সুতোয় বাঁধবেন তাবৎ ফুটবল দুনিয়া। 76 মিনিটে সেই অপেক্ষার দাড়ি টানলেন আনচেলত্তি। ব্রাজিলিয়ান অল টাইম টপ স্কোরার নেইমার ফিরলেন মাঠে, পেছনে পড়ে রইল হার না মানা এক অনবদ্য উপাখ্যান। 2023-এর অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে এল সেঞ্চুরি, এরপর ক্যারিয়ারের দীর্ঘতম 23,568 ঘন্টা, মাসের হিসেবে 32-এর বেশি। মাঝে কত খরতাপ, সীমাহীন ত্যাগের গল্প। 76 মিনিটে যখন অবসান হলো সব প্রতীক্ষার, নেইমারের শূন্য হাত আকাশে প্রসারিত। কষ্ট, যন্ত্রণা, চোট, পুনর্বাসন, অনিশ্চয়তার দীর্ঘ পথ মারিয়ে বারংবারই ফিরে আসার চ্যালেঞ্জ, সব আজই পূর্ণতা পেল। ফুটবল বিশ্ব যেন বলে উঠল, নেইমার, আমরা তোমাকে ভালোবাসি। যোগ করা 6 মিনিট সহ 20 মিনিটের মতো খেলেছেন নেইমার। পারফরমেন্সও গড়পড়তা, কিন্তু তাতে কি বা আসে যায়। প্রত্যাবর্তন যেহেতু হলো, এবার স্বপ্ন তো আরও চওড়া। নেইমারের ফেরার দিনে ব্রাজিলের 3-0 গোলের জয়, হলুদ শিবিরে রঙিন উৎসব। ভক্তরা বলছেন নকআউটে নেইমার হবেন আরও ক্ষুরধার, আরও শানিত। তবে সেখানেও বড় প্রশ্ন, কতটা ম্যাচ টাইম পান এই সুপারস্টার। তবে সমর্থকদের কাছে তাকে যে এক নজর দেখাও অনেক বড় কিছু। মাহবুব রিমন, স্টার প্লে। ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোল ছাপিয়ে ব্রাজিল ফ্যানদের আনন্দ নেইমার জুনিয়রের মাঠে ফেরায়। স্কটল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রেখেছে ব্রাজিল। ফ্যানদের চাওয়া, ভিনি আর নেইমার মিলে এইবারই এনে দেবেন কাঙ্ক্ষিত হেক্সা। ব্রাজিল ফ্যানদের এই গগনবিদারী চিৎকার ভিনিসিয়াসের গোলে নয়, বরং উচ্ছ্বাসটা নেইমার জুনিয়রের হলুদ জার্সিতে মাঠে ফেরায়। প্রায় 3 বছর পর ব্রাজিলিয়ান প্রিন্স মাঠে ফিরেছেন, উচ্ছ্বাসটা তাই তো এমনই হবার কথা। ম্যাচে আসলে সবথেকে বড় তারকা কে, নেইমার নাকি ভিনি? আমাদের প্রতিপক্ষ দল চাই যে তাদের প্রিয় তারকা গোল করুক, আমরা চাই যে আমাদের প্রিয় তারকা জাস্ট মাঠে থাকুক, তাহলে আমরা সন্তুষ্ট হই। এবারে বিশ্বকাপটা কিন্তু নেইমারের, সো তোমরা রাগ কইরো না। লাভ ইউ বস নেইমার। আমরা চাবো যে সে যাতে ইনজুরি না হয় এবং এইভাবে কন্টিনিউয়াসলি খেলতে থাকে। নেইমারকে মাঠে খেলতে দেখাও চোখে শান্তি। স্কটল্যান্ডকে 3-0 গোলে হারানোর ম্যাচে নেইমারের মাঠে ফেরাটাই আলো কেড়ে নিয়েছে ঠিকই, তবে এই ম্যাচের সবচেয়ে বেশি উজ্জ্বল তারাটা নিশ্চয়ই ভিনিসিয়াস জুনিয়র। বিশ্বকাপে টানা 3 ম্যাচে গোল করে ভিনি নাম লিখেছেন রোনালদো, রিভালদোদের পাশে। আমরা ভিনি সেলিব্রেশন দিয়েছি। ইয়েস, ভিনিসিয়াস পারফরমেন্স করতেছে প্রত্যেকটা ম্যাচে, এবং নেইমার যেহেতু নতুন করে আমাদের প্রিন্স সে আসছে, তাতে তো খুশি আলাদা থাকবেই। নেইমারের মাঠে নামাটা হচ্ছে ইমোশন, আর ভিনিসিয়াস একটা সেলিব্রেশন। নেইমার মাঠে ফিরেছেন, ভিনিসিয়াস দুর্দান্ত ফর্মে আছেন। ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য নিশ্চয়ই এর চেয়ে বড় তৃপ্তির আর কিছুই হতে পারে না। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিল পৌঁছে গেছে নকআউট পর্বে। এই ধারা অব্যাহত থাকলে হয়তো ধরা দিতে পারে কাঙ্ক্ষিত হেক্সা। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে, ঢাকা। হাইতিকে 4-2 গোলে হারিয়ে সি গ্রুপের রানার্স আপ হিসেবে নকআউটে পা রাখল মরক্কো। প্রথমার্ধে মরক্কোর কঠিন পরীক্ষায় নিয়েছে হাইতি। ম্যাচের 10 মিনিটেই চমক দেখে এগিয়ে যায় হাইতি। 50 বছরেরও বেশি সময়ের অপেক্ষার পর বিশ্বকাপে গোলের দেখা পায় দলটি। 1974 আসরের পর বিশ্বকাপে হাইতির প্রথম গোলদাতা হলেন লেনি। 39 মিনিটে খেলায় সমতা ফেরান আশরাফ হাকিমি। 43 মিনিটে আবারও এগিয়ে যায় হাইতি। এবারে স্কোরশিটে নাম তোলেন উইলসন ইসিডার। অবশ্য রোমাঞ্চকর প্রথমার্ধের একেবারে শেষে ইসমাইল সাইবারির গোলে সমতায় ফেরে মরক্কো। দ্বিতীয়ার্ধের গল্পটা লিখে মরক্কো একা। 78 মিনিটে সোফিয়ান রাহিমি ও 89 মিনিটে গেসিম ইয়াসিনের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো।
বিশ্বকাপের আরও খবর জানাবো। রিপাবলিক অফ কোরিয়াকে অপেক্ষায় রেখে নিজের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো নক আউটে সাউথ আফ্রিকা। এই গ্রুপে নিজেদের শেষ ম্যাচে এশিয়ান প্রতিনিধিদের 1-0 গোলে হারিয়েছে বাফানা। আরেক ম্যাচে চেকিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ সেরা স্বাগতিক মেক্সিকো। মন্তেরেই স্টেডিয়ামে হিসেব ছিল পরিষ্কার, জয়ী দলের নিশ্চিত হবে রাউন্ড অফ 32। শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে কোরিয়া আফ্রিকার ম্যাচ। ডেডলক ভাঙে 65 মিনিটে। সাউথ আফ্রিকার হয়ে গোল করেন থাপেলো মাসেকো। রিপাবলিক অফ কোরিয়া বাকিটা সময় লড়েছে ওই গোলটাই শোধ দিতে, কিন্তু সম্ভব হয়নি। ফলাফল নকআউট নিশ্চিত সুকরি কনরাড শিশুদের। আর সন হিউং মিনদের তাকিয়ে থাকতে হচ্ছে অন্য ম্যাচের ফলাফলের দিকে। একই গ্রুপের আরেক ম্যাচ হয়েছে একপেশে, যেখানে ইউরোপের দল চেকিয়াকে নিয়ে ছেলে খেলা করেছে স্বাগতিক মেক্সিকো। চেকদের বিপক্ষে প্রথম গোলটি করেন মাতেও চাভেজ। এরপর একে একে স্কোরশিটে নাম তোলেন হুলিয়ান কিনিওসেস আর ফিদাগো। ফলে 3 ম্যাচে শতভাগ জয় নিয়ে নকআউট নিশ্চিত এল ট্রাইকালারদের। বাংলাদেশে চীনা বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটিতে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে বেইজিংয়ে বাংলাদেশ বিনিয়োগ ফোরামে এই ঘোষণা দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং চীনের সঙ্গে গভীরতর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী। বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার 180 দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে এবং বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। বাংলাদেশে বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছতা, আইনি সুরক্ষা এবং মুনাফা প্রত্যাবাসনের সুযোগ নিশ্চিতের আশ্বাসও দেন সরকার প্রধান। পরে প্রধানমন্ত্রী আনোয়ারার চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মংলায় নতুন অর্থনৈতিক অঞ্চলের কথাও তুলে ধরেন। Bangladesh and China enjoy a relationship built over many decades. শিগগিরই চীনে আমাদের প্রথম বিনিয়োগ কার্যালয় খুলতে যাচ্ছি। চীনা বিনিয়োগকারীদের সহায়তা পাওয়ার জন্য বাংলাদেশে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আপনাদের সাথে আরও নিয়মিত কথা বলতে এবং আগ্রহ থেকে সিদ্ধান্তে পৌঁছানোর প্রক্রিয়াকে দ্রুত করতে সাহায্য করতে চাই। বৃহত্তর বিনিয়োগ কাঠামো উন্নত করার জন্যও কঠোর পরিশ্রম করছি। সরকার একটি নতুন লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে, যার ফলে নতুন ব্যবসা প্রতিষ্ঠানগুলো 15 দিনেরও কম সময়ে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করতে পারবে। From development to trade. চীন সফরের তৃতীয় দিনে দেশটির প্রধানমন্ত্রী লি সিয়াং এর সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বিকেলে বেইজিংয়ের গ্রেট হল অফ পিপলে হবে এই বৈঠক। বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পরে কয়েকটি সমঝোতা স্মারকও সই হতে পারে। গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং এর দেয়া নৈশভোজেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। এদিকে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রকল্প ও চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর চীন সফর ঘিরে তৈরি হয়েছে বড় প্রত্যাশা। দুই দেশের 50 বছরের কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতায় এই সফরে গুরুত্ব পাচ্ছে বাণিজ্য সম্প্রসারণ, নতুন বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতার বিষয়গুলো। তবে দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ পরিবেশে না থাকাকে চীনা বিনিয়োগ আকর্ষণে বড় বাধা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তামজিদ আহমেদ রিপোর্ট করেছেন। স্বাধীনতার পর থেকেই বিভিন্ন সময়ে সরকার প্রধানদের চীন সফর ফল দিয়েছে বাংলাদেশের অর্থনীতিতে। বিনিয়োগের ক্ষেত্রেও চীন এখন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উৎস। 2028 সাল পর্যন্ত চীন বাংলাদেশকে রপ্তানিযোগ্য শতভাগ পণ্যে শুল্ক সুবিধা দিয়েছে। পাশাপাশি বাংলাদেশের জ্বালানি, পরিবহন, বস্ত্র, পোশাক, তথ্য ও যোগাযোগ সহ নানা খাতে চীনের 700টি প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। মালয়েশিয়ায় ফলপ্রসূ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন চীনে। তার এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক। শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে আলোচনা হবে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, প্রযুক্তি সহযোগিতা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে। সই হতে পারে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক। যে উচ্চ পর্যায়ের যে রাষ্ট্রীয় সফর, এখন প্রধানমন্ত্রী চায়না সফরে রয়েছেন, এগুলো সবসময় সাহায্য করে এই ইনভেস্টমেন্ট, বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য এই সংক্রান্ত ডায়ালগটাকে এগিয়ে নিয়ে যেতে এবং পারস্পরিক ব্যবসায়িক বা বিনিয়োগ সংক্রান্ত যে আলাপ আলোচনা সেটাকে এগিয়ে নিতে। তো সেদিক থেকে আমি মনে করি এটা একটা
ভালো পদক্ষেপ। তবে আমলাতান্ত্রিক জটিলতা, নীতিগত অনিশ্চয়তা, ব্যাংকিং খাতে দুর্বলতার মতো বিষয়গুলো চীনা বিনিয়োগে বাধা হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আমাদের কিন্তু পলিসি ডকুমেন্ট যা আছে, নীতিগতভাবে যেগুলো আমরা দিতেছি সেগুলো অত্যন্ত পরিষ্কার। আমাদের সমস্যা হচ্ছে এই নীতিগুলোকে যথাসময়ে বাস্তবায়ন না করতে পারা। আর এই নীতিগুলোকে বাস্তবায়ন না করতে পারলে হয় কি, আমাদের পলিসি ক্রেডিবিলিটি এটা নষ্ট হয়ে যায়। বিদেশি বিনিয়োগকারীরা আমাদেরকে মনে করে না যে আমরা কোনো ক্রেডিবল একটা ডেস্টিনেশন, বিকজ আমরা যে কথা দিই সে কথাগুলো রাখতে পারি না। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজন বড় বিদেশি বিনিয়োগের। তাই চীনের মতো উচ্চ বিনিয়োগ সক্ষমতার দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পরামর্শ অর্থনীতিবিদদের। তামসিদ আহমেদ, স্টার নিউজ। চীনের বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হচ্ছে। আয়োজনে প্রধানমন্ত্রীর প্রেস উইং সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সকল সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গতকালকে সন্ধ্যায় চায়নার ডালিয়ান সিটি থেকে বেজিংয়ে এসে পড়ছেন মাননীয় প্রধানমন্ত্রী। ডালিয়ানে উপস্থিতকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আমন্ত্রণে ওখানে উনি গিয়েছিলেন এবং দ্য মিটিং that the Honorable Prime Minister was invited to by the World Economic Forum was the annual meeting of the New Champions 2026. The New Champion মানে কি? How মাননীয় প্রধানমন্ত্রী is one of the foremost leaders in the region. He is viewed as one of the foremost leaders in the region. এখানে আমন্ত্রণ পাওয়ার জন্য ওনার আকর্ষণ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কাছে হচ্ছে উনি 2/3 ভোটের মাধ্যমে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশের জনগণের জননন্দিত জননেতা মাননীয় প্রধানমন্ত্রী। 25 কোটি আপনার গাছের চারার কর্মসূচি নিয়েছেন ওভার দ্য নেক্সট 5 years। খাল খননের ম্যাসিভ কর্মসূচি নিয়েছেন থ্রু আউট দি কান্ট্রি। So these are the attributes that have attracted the World Economic Forum in inviting Honorable Prime Minister Tareq Rahman and identifying him as a new champion in the new world order of things. The World Economic Forum উনার আমন্ত্রণ, উনার মানে নির্বাচনের যে ম্যান্ডেট, এটা আকর্ষণ হিসাবে কাজ করছে। ওনার নিজের ক্যারিজমা, নেতৃত্বর কোয়ালিটি এবং যে কর্মসূচিগুলো উনি কর্মসূচি হাতে নিয়েছেন, প্রকল্প হাতে নিয়েছেন, that are compatible with tackling climate issues, the environment, that has created an attraction in his leadership. Thus he was invited to the World Economic Forum to address a distinguished gathering on climate leadership. এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে গতকালকে various business leaders have called on the Prime Minister, which include the China Railway Construction Corporation's chairman. It's a Fortune 500 company. Its chairman called on the PM, showed keen interest to develop Mongla as an economic zone and bring Chinese investorদেরকে মংলাতে নিয়ে আসা। আমাদের Prime Minister asked the chairman to utilize Bangladeshi skilled workers across the 150 countries যেখানে তারা রিক্রুট করে, তাদের প্রজেক্ট আছে, কাজ আছে। And they showed very keen interest in recruiting Bangladeshi workers or workers from Bangladesh. Second যে মিটিং হয়েছে সাইডলাইনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের, the chairman of the China Road and Bridge, CRBC সংক্ষেপে, called on the Honorable Prime Minister. উনি প্রাইম মিনিস্টার সাহেবকে এবং আমাদের বেজা অথরিটিকে চাইনিজ ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন ফাস্ট ট্র্যাকিংয়ের জন্য বা অ্যাপ্রুভাল দেওয়ার জন্য ধন্যবাদ জানাইছেন and offered to invest over a period of the next 5 years up to $10 billion, মানে creating jobs. তো এই গতকালকে। আজকে সকালে
The Bangladesh Nationalist Party, Bangladesh Jatiyatawadi Dal, and the Communist Party of China signed a historic memorandum of understanding, MOU, যেটা প্রথম হইল। This memorandum of understanding will strengthen party-to-party relations, এবং we will have further exchanges at every level of the party, এবং Communist Party of China at a research center, an initiative for political parties, যেখানে আমরা সমর্থন জানিয়েছি, it's as a good initiative. So it provides the opportunity to continue our historical relations with the Communist Party of China, which originated from late Shahid President Zia Rahman's initiative in building party and government engagement with across the board with China. আপনারা দেখছেন যখনই অনারেবল প্রাইম মিনিস্টার মুভ করতেছেন ওনার কর্মসূচির মাধ্যমে অন দ্য রোড, অন দ্য গো, the honor he's getting from the people of China, from the government of China. রাস্তায় প্রোটোকল দেখছেন কীভাবে মানে ওনার সম্মানে বেইজিং শহর মানে বেইজিং সিটি মোটামুটি ওনারা মানে সাইন পোস্ট করে রাখছে ফর হিজ মুভমেন্ট, ফর হিজ কুইক মুভমেন্ট, ফর হিজ স্মুথ ট্রানজিশন ফ্রম ওয়ান মিটিং টু অ্যানাদার, ওয়ান এঙ্গেজমেন্ট টু অ্যানাদার। তো এই জিনিসগুলো দেখেন দেশের ভিজিবিলিটি সম্মান কোথায় নিয়ে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে চীনের বেইজিংয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস উইং বিস্তারিত জানাচ্ছিল, সরাসরি দেখছিলেন সেটি। পরপর দুইটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা। বুধবার সন্ধ্যায় আঘাত হানা কম্পন দুটির মাত্রা রিক্টার স্কেলে 7.1 এবং 7.5। রাজধানী কারাকাস থেকে মাত্র 168 কিলোমিটার দূরে কম্পনগুলোর উৎপত্তিস্থল। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে আসছে। সবশেষ পাওয়া খবর অনুযায়ী প্রাণহানি 32, আহত 700। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশ জুড়ে জারি রয়েছে জরুরি অবস্থা। এদিকে ভূমিকম্পের পর 20টির বেশি আফটার শকের খবর পাওয়া গেছে। প্রবল ভূকম্পন, আতঙ্কিত মানুষ প্রাণ ভয়ে যখন এই কম্পাউন্ড থেকে বের হওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই ধসে পড়ে ছাদের একাংশ। ভয়ঙ্কর এই দৃশ্য ভেনেজুয়েলার সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় পরপর দুটি ভূমিকম্পে এভাবেই কেঁপে ওঠে দক্ষিণ আমেরিকার দেশটি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ক্ষয়ক্ষতির দৃশ্য। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় বহু বাড়িঘর ধসে পড়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। আমার ঘরের সব দেয়াল ফেটে গেছে, কোনো মতে বের হয়েছি। চারদিকে এত ধুলা ও ধোঁয়ার মেঘ ছিল যে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। নিচে যখন নামলাম মনে হলো কোনো হরর সিনেমার দৃশ্য দেখছি। ধ্বংসস্তূপ টপকে এগোতে হয়েছে। আমাদের ভবন থেকে আমি শুধু একটি পরিবারকে বের হতে দেখেছি। মার্কিন ভূতাত্ত্বিক বিভাগ USGS এর তথ্য অনুযায়ী স্থানীয় সময় সন্ধ্যা 6টায় অনুভূত হয় প্রথম কম্পনটি, যার মাত্রা 7.1। এর ঠিক পরেই 7.5 মাত্রার আরও একটি শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। কম্পনগুলোর উৎপত্তিস্থল রাজধানী কারাকাস থেকে প্রায় 168 কিলোমিটার পশ্চিমে। প্রথম ভূমিকম্পটির গভীরতা ছিল 13 কিলোমিটার আর দ্বিতীয়টির গভীরতা 10 কিলোমিটার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্যমতে খুব শক্তিশালীভাবে কম্পন অনুভূত হয়েছে ক্রুহিয়া, ইয়ারাকুই, কারাবাবো, আরাগুয়া, মিরান্ডা, কারাকাস এবং লাগুইরা অঙ্গরাজ্যে। আরও আফটারশক অনুভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে জনসাধারণকে ঘরের ভেতর না থাকার আহ্বান জানিয়েছে সরকার। বিভিন্ন এলাকার পরিস্থিতি অত্যন্ত জটিল, বিশেষ করে লস প্যালোস গ্রান্দেস ও আলতামিরা এলাকায় বেশ কিছু ভবন, বাড়িঘর এবং স্থাপনা ধসে পড়েছে। নিরাপত্তা ও জরুরি সহায়তার জন্য আমাদের হাতে থাকা সব ধরনের ব্যবস্থা কাজে লাগানো হচ্ছে। ফায়ার সার্ভিস, পুলিশ সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সক্রিয় করা হয়েছে। সবাইকে খোলা স্থানে অবস্থানের আহ্বান জানাচ্ছি। এই ভূমিকম্পকে 1967 সালের পর সবচেয়ে ভয়াবহ বলে অভিহিত করছে দেশটি। কম্পন অনুভূত হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া, ত্রিনিদা অ্যান্ড টোবাগো, জাপান সহ আশপাশের আরও কয়েকটি দেশে। ভূমিকম্পের পর পুয়ের্তো রিকো এবং মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের জন্য সুনামি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা। ইফাতিরা, স্টার নিউজ। NTRC এর মাধ্যমে এই বছর 77,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। নকল এড়াতে পরীক্ষা কেন্দ্রে পুলিশ
বডি ক্যামেরা নিয়ে ঘুরবে বলেও জানিয়েছেন তিনি। জুলাই মাসেই মে ও জুনের বকেয়া বেতন একসাথে পেয়ে যাবেন মাদ্রাসা শিক্ষকরা, এরপর আর সমস্যা থাকবে না বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী। সকালে বরিশালে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে বোর্ডের কেন্দ্রীয় সচিবদের সাথে মতবিনিময় সভায় এই আশ্বাস দেন তিনি। ক্যামেরা ক্লাসরুমে থাকবে এবং এবার পুলিশ বডি ক্যামেরা নিয়ে ঘুরবে এবং আপনার শান্তিপূর্ণভাবে পরীক্ষা হবে। আমরা পরীক্ষার রেজাল্ট ভালো দেখতে চাই। আমরা কিন্তু ওইভাবে জোর করে ক্ষমতা থাকতে চাই না। যে কদিন থাকবো সিংহের মতো বেঁচে থাকবো, এদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়বো ইনশাআল্লাহ। দেশের ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদকের সঙ্গে জড়িত। ঢাকাসহ ৩টি বিভাগীয় শহরে মাদক নিরাময় কেন্দ্রের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়েছে। সরকারি বেসরকারি পর্যায়ে মাদক নিরাময় কেন্দ্রগুলোকে বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছে সরকার। মাদক বিরোধী অভিযান সফল করতে ৭৩টি প্রতিষ্ঠানকে এবার ১,৪০,০০,০০০ টাকা প্রদান করেছে সরকার। মাদক বিরোধী অভিযান পরিচালনায় করা আইন যুগোপযোগী করতে সরকার যথাযথ ব্যবস্থাও নিয়েছে। বিচারে আলাদা ট্রাইব্যুনালের ব্যবস্থা করবে সরকার। এ বিষয়ে শিগগিরই সংসদে একটি আইন পাশ করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের মাদক, অবৈধ মাদক ব্যবহার করছেন। বিপুল সংখ্যক তরুণ আজ মাদকের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তাদের এখনই চিকিৎসা প্রয়োজন। এই লক্ষ্যে বর্তমান সরকার মাদকাসক্তির চিকিৎসা সেবাকে উন্নত এবং সহজলভ্য করার জন্য কাজ করছে। মেহেরপুর সীমান্তে নারী সহ ১০ জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবির বাধায় ভেস্তে গেছে সেই চেষ্টা। এদিকে পুশিনের জন্য নওগাঁ সীমান্তে জড়ো করা ৯ জনকে ফিরিয়ে নিয়ে গেছে ভারত। বিজিবি জানিয়েছে, গতরাতে মেহেরপুরের শওড়াতলা সীমান্তে আলো নিভিয়ে নারী সহ ১০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি বুঝতে পেরে বাধা দেয় বিজিবি। পরে ওই ৭ জন ভারতে সীমান্তের দিকে চলে যায়। এদিকে গতকাল পুশিনের জন্য নওগাঁ সীমান্তে জড়ো করা নারী ও শিশুসহ ৯ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। অনুপ্রবেশ ও পুশিন ঠেকাতে কঠোর অবস্থানে আছে বিজিবি ও সীমান্ত এলাকার বাসিন্দারা। দর্শক, যেটি জানাচ্ছিলাম, মেহেরপুর সীমান্তে নারী সহ ১০ জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবির বাধায় ভেস্তে যায় সেই চেষ্টা। এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান। জি রাশেদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা যে খবরগুলো পাচ্ছিলাম দর্শকদের জানাচ্ছিলাম আপনার কাছ থেকে এই সীমান্ত পরিস্থিতি এবং বিএসএফ এর যে পুশিন চেষ্টা এবং বিজিবির বাধা, সেই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। ফারদিন, আমি যে স্থানটি দাঁড়িয়ে আছি এটি কিন্তু শওড়াতলা যে সীমান্ত রয়েছে সেই সীমান্তের একেবারে শূন্য রেখায়, অর্থাৎ এখানে পাশে একটি তাদের পিলার রয়েছে, ও পাশে কিন্তু বিএসএফ এর একটা বিশাল ক্যাম্প রয়েছে, আর পিছনে যদি আমি তার পিছনে কিন্তু বিজিবির একটি ক্যাম্প রয়েছে। এরই মাঝে এই সীমান্ত দিয়ে চারিদিকে যে পাট ক্ষেত, ঝোপঝাড়, বাঁশঝাড়, এই 3 কিলোমিটার ব্যাপী কিন্তু এই অবস্থা এখানে বিরাজ করছে এবং এই অবস্থার মধ্যে দিয়েই কিন্তু 10 জনকে গতকালকে রাতে যে তাদের যে লাইট আছে সেই লাইট নিভিয়ে অন্ধকার করে কিন্তু এই পাট ক্ষেত দিয়েই তাদেরকে বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করানো হয়। ভোরবেলার দিকে বিজিবি সেটা দেখতে পেয়ে স্থানীয় যারা লোকজন ছিল তাদের সহায়তায় তাদেরকে রুখে দেয় এবং তাদেরকে শূন্য রেখা পার করিয়ে তাদেরকে ভারতীয় ভূখণ্ডে পাঠানো হয়। আমাদের কাছে সব শেষ একটি তথ্য এসেছে এবং একটি ভিডিও এসেছে, সেই ভিডিওতে আমরা দেখতে পেরেছি যে 10 জনের মধ্যে 7 জনকে একেবারে বিএসএফ এর যে গেট রয়েছে, অর্থাৎ যে গেট দিয়ে তারা এপারে কাজ করতে আসে বা বিএসএফ টহল করে তাদের সীমানায়, সেই জায়গা দিয়ে সেই জায়গা পর্যন্ত ওই 7 জনকে রাখা হয়েছে এবং গেট পর্যন্ত তাদেরকে রেখে আসা হয়েছে। এই ভিডিওটি আমাদের কাছে এসেছে এবং সেখানে 6 জন পুরুষ এবং 1 জন নারী রয়েছে। কিন্তু তারপরে সেই 7 জনের ভাগ্যে কি ঘটেছে, তারা কি ওপারে নিয়ে গেছে না এপারে এখনো অবস্থান করছে, সেটি বিজিবির পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদেরকে
নিশ্চিত করে বলতে পারেননি যে তাদের কি অবস্থা। অন্যদিকে আর 3 জনের খবর আমরা জানতে পেরেছি স্থানীয় সহায়তায়। এই 3 জন কি আসলে বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করেছে না কোনো দিক দিয়ে তারা চলে গেছে, এরকম কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি। তবে বিএসএফ এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমাদের একাধিকবার কথা হয়েছে। তারা যেটি বলছেন যে বিএসএফ এর সাথে কয়েকবার পতাকা বৈঠকের জন্য চেষ্টা করা হয়েছে এবং সেই চেষ্টাটা চলছে এবং তারা কোনোভাবেই অবৈধ যে অনুপ্রবেশ অর্থাৎ যে সীমান্তে যে আইন রয়েছে, যে আন্তর্জাতিক আইন রয়েছে, সেই আইন মেনে যদি কাউকে না পাঠানো হয় তাহলে কোনোভাবেই বিজিবি সেটা মেনে নেবেন না এবং স্থানীয় সহায়তায় সেটি তারা মোকাবেলা করবে। তো এখনকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এই সীমান্তের। এখন আমরা পরবর্তী যদি কোনো তথ্য থাকে সেটি আমরা পরবর্তী খবরে জানিয়ে দেবো। তো এই ছিল এখানকার সর্বশেষ তথ্য। ফারদিন। জি, অর্থাৎ বিজিবি তার আগের অবস্থানেই অনড় রয়েছে এবং অবৈধ যে পুশিং চেষ্টা সেটিকে তারা এখনো পর্যন্ত অ্যালাউ করছেন। আপনাকে ধন্যবাদ রাশেদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সহকর্মী রাশেদুজ্জামান মেহেরপুর সীমান্ত থেকে সীমান্ত পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন। রাজধানীর বাস টার্মিনালগুলো যেন অনিয়ম আর অরাজকতার আরেক নাম। যেখানে সেখানে যাত্রী ওঠানামা আর প্রধান সড়ক দখল করে পার্কিংয়ে বাড়ছে যানজট, ভোগান্তি। নগরবাসীর দাবি দ্রুত টার্মিনালগুলো শহরের বাইরে নেয়ার। দুর্ভোগ কমাতে সরকার টার্মিনাল সরানোর পরিকল্পনা করলেও বিশেষজ্ঞরা এর কার্যকারিতা নিয়ে সন্দিহান। আল কাসিরের রিপোর্ট। রাজধানীর মহাখালী বাস টার্মিনালের ভেতর বিশাল জায়গা রেখে তেজগাঁও শিল্পাঞ্চল থেকে মহাখালী পর্যন্ত প্রধান সড়কে পার্কিং করা হয় শত শত বাস। কাউন্টার থেকে যাত্রী না তুলে রাস্তা থেকেই যাত্রী ওঠানামার প্রতিযোগিতাও চলে। ফলাফল, বনানী থেকে বিমানবন্দর মহাসড়ক যানজটে স্থবির। অনিয়ম ঠেকাতে রাস্তায় ট্রাফিক পুলিশ, কমিউনিটি পুলিশের তৎপরতা থাকলেও তার থোড়াই কেয়ার করেন পরিবহন মালিক, শ্রমিকরা। কাউন্টার ভিতরে বাইরে থেকে কেন যাত্রী তুলতেছেন? বাইরে তো না, মনে করেন আমার গাড়িগুলো বাইরে তো যাত্রী উঠে, বুঝছেন, টুকটাক। ওই জায়গায় শৌখিন খারাপ রয়েছে, আমি একদম জ্যামে আছি, বুঝলেন না, প্যাকেট রাস্তা বন্ধ, তাই উড়ে লইলাম। কিছু অপরাধ হয় যে সিলি অপরাধ, হয়তো একটা যাত্রী উঠাবে বা একজন বৃদ্ধ মহিলা উঠবে বা একজন রোগী উঠাবে, ওই ক্ষেত্রে আমরা একটু এক্সকিউজ করি। আদারওয়াইজ আমরা গাড়িগুলো ধরে প্রসিকিউশন দিই। তারপরে যে এমন হয় গাড়ি রেখে ড্রাইভার চলে গেছে, ড্রাইভার আমি খুঁজে পেলাম না, সেক্ষেত্রে আমরা রেখারের মাধ্যমে সেটা ডাম্পিং স্টেশনে পাঠিয়ে দিই। ঢাকার সবচেয়ে ব্যস্ততম এলাকা গুলিস্তান। ফুলবাড়িয়া বাস টার্মিনাল ঘিরে রাত দিন বাস মালিক, শ্রমিকদের অরাজকতা। গোলাপশাহ মাজার থেকে শুরু করে বংশাল হয়ে তাঁতিবাজার পর্যন্ত রাস্তার দুই পাশেই পার্কিং করে রাখা বাস। একে তো টার্মিনালের ভেতরে জায়গা কম, তার উপর কোনো বাস কোম্পানির নিজস্ব পার্কিং নেই। ইচ্ছামতো যাত্রী ওঠানামার কারণে নাজেহাল মানুষ। আজকে যেরকম অবস্থা দেখতেছেন, কালকে এসেও এই অবস্থাই দেখবেন। টার্মিনাল ঘিরে সমস্যার সমাধানে এগুলো সরানোর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। ফুলবাড়িয়া থেকে আমরা কেরানীগঞ্জ, আর গাবতলীকে হেমায়েতপুর, আর মহাখালীটাকে আমরা পূর্বাচল, অস্থায়ী ভিত্তিতে এখানে নেওয়া হচ্ছে। সরকারের এমন সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। যদি টার্মিনাল সরানোও যায়, তখন দরকার হবে আধুনিক ব্যবস্থাপনা। টার্মিনালগুলিকে আপনি চালু করেন, শহরের মধ্যে যে টার্মিনালগুলি আছে, টিকিট কাউন্টারগুলি যদি সুশৃঙ্খল করা যায়, তাহলে যাত্রীরা টার্মিনাল থেকে উঠবে। তাহলে হবে কি, এটা একটা টেকসই সমাধান হবে। কারণ আমরা পুরো টার্মিনাল যদি সরিয়ে নিয়ে যাই, তাহলে হবে কি, শহরতলিতে যাত্রী নামিয়ে দেওয়ার পর এই যাত্রীরা শহরতলি থেকে যে শহরের মধ্যে ঢুকবে, এই কানেক্টিভিটি বা আন্তঃসংযোগ, এটাও কিন্তু একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। কারণ শহরের মধ্যেই তো বাস আমরা ঠিক করতে পারিনি। 2021 সালে প্রথম ঢাকার টার্মিনালগুলো নগরীর বাইরে নেওয়ার উদ্যোগ নেন প্রয়াত মেয়র আনিসুল হক, কিন্তু এতদিনেও এর সিকিভাগ বাস্তবায়ন হয়নি। এখন বিএনপি সরকার এ নিয়ে কি সমাধান দেয়, সেটি দেখার বিষয়। আল কাসির, স্টার নিউজ। রোববার সারা দেশে একযোগে শুরু হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই ক্যাপসুল পাবে 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুরা। 2,40,00,000-এর বেশি শিশু আসবে এর আওতায়। বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, এর সব প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। 80-র দশকে ব্যাপক হারে বাড়ে রাতকানা রোগ, আর এর বড় কারণ ছিল ভিটামিন এ এর ঘাটতি। তাই 1973 সাল থেকে শুরু হয় এই ক্যাপসুল খাওয়ানো। আর সে ধারাবাহিকতায় রোববার সারা দেশে একযোগে শুরু হতে যাওয়া এই ক্যাম্পেইনের আওতায় আসছে 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুরা।
আমাদের ক্যাপসুলগুলো পৌঁছানোর জন্য 20 থেকে 24 তারিখে আমরা সিএমএসডি থেকে জেলা পর্যায়ে ক্যাপসুল বিতরণ হয়েছে। জেলা থেকে উপজেলা পর্যায়ে 24-25 তারিখে হচ্ছে। উপজেলা থেকে ক্যাম্পেইন কেন্দ্রে 26শে জুন এগুলো পৌঁছে যাবে। প্রথম রাউন্ডে 2 রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে এবার। 6 মাস থেকে 11 মাস বয়সী শিশুদের নীল আর 1 থেকে 5 বছর বয়সীরা পাবে লাল রঙের ক্যাপসুল। এই ভিটামিন এর অভাবে যেন কোনো শিশু প্রতিবন্ধী না হয়ে যায়, কোনো শিশু যেন মৃত্যুবরণ না করে এবং তাদের যেন অসুস্থতার হার কম থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। কোনো শিশুই যেন ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সেজন্য দুর্গম অঞ্চল বিবেচনায় 12 জেলার 714টি ওয়ার্ডে 28 জুন সহ পরের 4 দিন ভিটামিন এ ক্যাপসুল পাবে শিশুরা। ক্যাম্পেইন নির্বিঘ্নে জেলা উপজেলায় সিভিল সার্জন ও উপজেলায় তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের। নূরে জান্নাত, স্টার নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ, আর বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিল 6 মাসের শিশু। ইঞ্জেকশন দেওয়ার পরই ঢলে পড়ল মৃত্যুর কোলে। শিশুটির স্বজনরা জানায় 2 দিন আগে হামের উপসর্গে ব্রাহ্মণবাড়িয়ার পাইকপাড়া এলাকায় দি মেঘনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় শিশু আনাসকে। বুধবার রাত 9:45টার দিকে হাসপাতালটির নার্স সোনিয়া আক্তার শিশুটিকে একটি ইঞ্জেকশন পুশ করেন। এর কিছুক্ষণ পরই শিশুটির হাত পা শক্ত হয়ে খিঁচুনি ওঠে। পরে মারা যায় শিশুটি। স্বজনদের দাবি, ভুল ইঞ্জেকশনের কারণেই মৃত্যু হয়েছে আনাসের। একটু আগে ও নানার দাদার সাথে খেলা করছিল, দাদুর সাথে খেলা করছিল, আসছিল, একবারে সুস্থ ছিল বাচ্চা। যদি সুস্থ না থাকতো তো নার্সরা পালাইতো কেন? যদি আমার বাচ্চা সিরিয়াস থাকতো তো তা আগে কোনো একটা ইনফরমেশন থাকতো যে আমার বাচ্চা মারার সম্ভাবনা নাই, ওই ধরনের কোনো কিছু ছিল না। আবার তো রহমান স্যার আজকে ট্রিটমেন্ট তো উনিও নাই, উনি ঢাকা চলে গেছে। আমরা যে বলতেছি যে যদি আপনার দ্বারা সম্ভব না হয় তাহলে কোনো ডাক্তার ডাকেন, বা কোনো বড় ধরনের কোনো ডাক্তার থাকলে আমরা ওখানে নিয়ে যান। না, এখানে ঠিক হবে, এখানে ঠিক হইবে, তাহলে এখানে ঠিক হওয়ার পর 5 মিনিট যায় না বাচ্চা মারা যায়। ভুল চিকিৎসায় বাচ্চাটা মারা গেছে, মানে বাচ্চাটা রেখেলাম আমার বুকটা ফাইটে গেছে। বাচ্চা যখন মারা যায় এর 10 মিনিট আগে আমি ভিডিও করলাম, মাঝে বাচ্চা কত সুন্দর করে খেলতেছে বাচ্চা। তবে অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসা দেয়া হয়েছে শিশুটিকে, আর বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। আমাদের চিকিৎসাগুলো বললে আপনি চাইলে চিকিৎসার আমাদের যে তৈবুর রহমান স্যারের চিকিৎসা চলতেছে ওই চিকিৎসার আমাদের প্রেসক্রিপশন আছে, ওই প্রেসক্রিপশন দেখতে পারে। বাচ্চাকে মেরুপেনাম ফুল স্পেক ইঞ্জেকশন চলতেছে, এখন নার্স হয়তো বয়ে চলে গেছে। শিশু মৃত্যুর ঘটনা সংক্রান্তে আমরা খবরের সংবাদে আসছি, দেখতেছি আইন শৃঙ্খলা ঠিক আছে কিনা। নিহত আনাস হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মাধবপুর এলাকার গিয়াসউদ্দিনের ছেলে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। গাজীপুরে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক অটোরিকশা চালককে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে বুধবার দুপুরে কোনাবাড়ির হরিণাচলা এলাকায় এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টা করে অটোরিকশা চালক কুরবান আলী। এ সময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে শিশুটিকে উদ্ধার করে, পরে অভিযুক্ত কুরবান আলীকে আটক করে পুলিশে দেয়। এই ছিল এখনকার স্টার নিউজে। আপনাদের সঙ্গে ছিলাম আমি ফারদিন খান।